হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বুট ভিজিয়েছিলাম, সেদ্ধ করা বুট ফ্রিজে রেখেছি। আর এখানে কিছু চাল আর ডালের পেস্ট ছিল, পেঁয়াজুর যেটা মশলাপাতি দিয়ে মাখানো ছিল। তো এগুলোও বের করে নিয়েছি। আর এখানে 4টার মতো মাঝারি আলু সেদ্ধ করছি। তো আজকে বুট ভুনা করব। তো বুট ভুনা আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে মনে করেন শেয়ার করব। ছোলা ভুনা যেটা ওইটা। তো এখানে কিছু মাছ মাংস ভিজিয়েছি। তো সেহরির জন্য রান্না করব। তো আজকের ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। নতুন যারা ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে ভিডিওটিতে জয়েন হওয়ার জন্য। তো দেশের যে একটা পরিস্থিতি, মানে কি যে হবে, সব জায়গায় শুধু মারামারি এই অবস্থা চলছে। তো আমার ভাই দুবাই থাকেন, ওখানেও নাকি বোমা মেরেছে। তো আল্লাহ সব মুসলিমদেরকে সবাইকে ভালো অবস্থানে রাখুক। তো এখানে আমি কাটা বাছার কাজ আগে থেকে গুছিয়ে রেখেছি আজকে। আর ছোলা উম সেদ্ধর যে ফ্রিজে রেখেছিলাম ওইগুলা একটু আইস ছেড়েছে। আর কিছু রয়ে গেছে, ওইগুলাকে আমি হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি। তো আজকে ইফতার আইটেম খুবই সিম্পল। তো আজকে মানে ইফতার বেশি বানাবো না। প্রতিদিন দেখা যায় যে ইফতার ওয়েস্ট হয়ে যায় অনেকগুলা, তাই কম করে আজকে বানাবো। তো ভাজা পোড়া খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে গ্যাস্ট্রিকের মানে ঔষধ প্রতিদিন রেগুলার খেতে হয়। তো এখানে অফ ক্যামেরায় আমি ভুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর ভুনা খিচুড়ি তো আর আহ, মানে আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে বানাই। তো এখানে আর শেয়ার করলাম না, আজকে জাস্ট ঝটপট সবকিছু তৈরি করছিলাম। যেহেতু আজকে বুট ভুনার সম্পূর্ণ প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব, সেহেতু এখানে আমি আপনাদেরকে পুরো ক্লিপটাই শেয়ার করছি। তো এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু গোল গোল করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর সাথে 4 পিসের মতো টমেটো দিয়েছি, এখানে কিন্তু একটা টমেটো। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বুট ভুনা কিন্তু অনেকে অনেক রকম ভাবে করে থাকেন, কেউ কেউ পানি দিয়ে মানে একটু ঝোল ঝোল ভাবে করে থাকেন। তো ওইভাবে আমার ভালো লাগে না। তো এখানে বুট ভুনায় আমি দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো আর পাঁচফোড়ন দিয়েছি, আর কোনো মশলা দিব না। আর তারপর এখানে মশলাগুলো কষানো হয়ে এখন দিয়ে দিচ্ছি এই যে বুট আর আলু সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলা। আলুগুলো এইভাবে দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর কেউ কেউ আবার টুকরো টুকরো করে দেন, ওইভাবে দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে না, এইভাবে ভেঙে দিলেই ভালো লাগে। তো বুট ভুনাগুলো কিন্তু আমার হয়েই গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। খুবই সিম্পল, কিন্তু এইভাবে করে দেখবেন, খেতেও ভালো লাগে। আর যারা যারা একটু পানি দিয়ে বুট ভুনা করেন তাদেরকে বলবো তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, তাহলে আর খেতে খারাপ লাগবে না। তো এই তো গরম গরম মজাদার বুট ভুনা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বুট বোনা শেষ করে তারপর চলে আসলাম, এখানে একটা তরকারি রান্না করব সেহরির জন্য। প্রথমেই যারা দেখেছিলেন মাছ আর মাংস ভিজিয়ে রেখেছি। তো ইফতার করার পর আর রান্না বান্না করতে একদমই ভালো লাগে না, তাই ইফতারের আগেই সবকিছু করার চেষ্টা করি। তো রুই মাছ এনেছিলেন কিছুদিন আগের ভিডিওতে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো ওই রুই মাছ আর ভুনা করা হয়নি। তো রুই মাছটা ভুনা করব। তো এখানে যেভাবে আমি ভুনা করি আর কি, হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়েছি। আর প্রথমে একটু ওই তেলের মধ্যে রসুন আর পেঁয়াজকে ভালো করে একটু মানে টানিয়ে নিয়েছি তেলের মধ্যে। তো মশলা দেওয়ার পর তো আমি সবসময় সাজেস্ট করি যে পানি দেওয়ার, না হলে মশলা পুড়ে গেলে কিন্তু তরকারি মজা হয় না। তো এখানে একটু বড় সাইজের মানে মাছের পিস নিয়েছি। তো সবার জন্য হয়ে যাবে সেহরিতে। তো এখানে রান্না বান্নার কাজ একদিকে চলছিল, একদিকে ইফতার বানানো চলছিল। মানে এম, এই টাইমটা এত তাড়াহুড়ো লেগে যায় কি আর বলবো। আর যেহেতু আমি গরম গরম ইফতার সার্ভ করি, সেই জন্য আমার একটু তাড়াহুড়া বেশিই থাকে।
আর ছাদে কিছু কাপড় ছিল ওইগুলাও আনতে গিয়েছিলাম। বেডও দিয়েছিলাম শুকাতে, ওইটাও আনতে গিয়েছিলাম। মানে একটা নাজেহাল অবস্থা। ওই টাইমিংটা মনে করেন ৪টা থেকে ৬টার ভিতরে যে ২ ঘন্টা থাকে, ওই ২ ঘন্টা কোথা থেকে যে মানে টাইমটা চলে যায় বুঝাই যায় না। মনে হয় আরেকটু সময় হলে ভালো হতো। তো এখানে আমার শাশুড়ি আম্মা মরিচ ভর্তা করছিলেন। যেহেতু আজকে ভুনা খিচুড়ি করছি, সেহেতু যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানেন ভুনা খিচুড়িতে এই মরিচ ভর্তাটা আমাদের ঘরে বেশি চলে। আর এই ভর্তাটা দিয়ে কিন্তু মনে করেন ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। এরপর আমি চলে এসেছি শরবত বানানোর জন্য। তো শরবত এখানে কিন্তু আমি চিনি এড করেছি। চিনিটা এড করলে কিন্তু মানে টেস্টটা আরো ভালো আসে। আর এই শরবতটা এমনিতেই কালারফুল। মনে করেন এত বেশি কালারও না, মানে একটা আন্দাজে আছে। আর এটা খেতেও খুবই ভালো। তো রিফ্রেশ আ মনে হয় এটা। আচ্ছা যাই হোক, এখানে শরবতগুলো ঢেলে নিচ্ছিলাম। তারপর তাড়াহুড়ো করে মানে আর হাতে মাত্র ১০ মিনিটের মতো না ৫ মিনিটের মতো ছিল। ওই টাইমটা দেখি নাই। তো ভুনা খিচুড়ি এগুলো তাড়াতাড়ি করে আমি প্লেটের মধ্যে নিচ্ছিলাম। আর বুট ভুনাও দিয়ে দিয়েছি প্লেটের মধ্যে। আম মানে সবার প্লেটে দেওয়া না হলে দেখা যায় বুট ভুনা রয়ে যায়। আর অল্প করে সবাই খান। আর প্লেটের মধ্যে দিয়ে দিলেই মনে করেন যে খাওয়া হয়ে যায়। আর এখানে গরম, গরম পেঁয়াজও ভেজে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার প্লেট। এই প্লেটের যতটুকু আছে ততটুকু কিন্তু খেতে পারবো না। আমি আবার মনে করেন যে ওইগুলা আবার কিছু কমিয়ে রাখবো পাতিলে। তো ইফতার পর নামাজ শেষ করে এরপর চা-টা খেয়ে তারপর চলে এসেছি রান্না করতে। আরেকটা রান্না রয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার তো করি যে ইফতার পরে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু আজকে রান্নাটা রয়ে গেছে, তাই রান্নাটা করতে হলো ইফতার পরে। তো এখানে মাংস দিয়ে কিছু আলু রান্না করব। তো এখানে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি আলুগুলো। বেশি আলু দিব না, কম করে আলু দিব। আর সেহরিতে দেখা যায় যে রেগুলার রান্না করা পড়ে, সেইজন্য রয়ে যাবে। এইজন্য একটু কম করে রান্না করলাম। যদি থেকে যায় তাহলে মনে করেন পরের সেহরিতে অল্প থাকলে খেয়ে শেষ হয়ে যাবে। কিন্তু বেশি থাকলে আর খাওয়া পড়ে না। তো এখানে আমি মনে করেন মাংসটা মনে করেন 50% সেদ্ধ দিয়েই তারপর আলুটাও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে কক মুরগের মাংস। লাল মুরগির মাংস হলে কিন্তু একটু লেট হয় মাংসটা কষাতে। তো আমার মাংস রান্না শেষ আলু দিয়ে। আ দেশি মোরগ মানে কক মোরগ যেটা ওইটা রান্না করা শেষ। এখন ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে ফেলবো। তো এই তরকারিটা আমার খুবই ফেভারিট। আলু দিয়ে মাংসর তরকারি মানে মুরগির মাংস বলেন আর গরুর মাংস বলেন, আলু দিয়ে রান্না করলে মানে আমার ভালো লাগে। তো এটা নিয়ে আবার আমার হাসব্যান্ড আমাকে বলে, "আমরা নাকি বেশি আলু খাই।" আমিও খাই, আমার ভাইও খায়। আসলে আলুটা এমন যে উম বাচ্চা থেকে শুরু করে বড়দের সবারই পছন্দ। হাতে গোনা কয়েকজন হয়তো আলুকে ইগনোর করে থাকেন। তবে আলু দিয়ে কিন্তু অনেক জিনিস বানানো যায়। তো অনেকদিন হয়ে গেল আমার মেয়ের মানে যে ওয়ারড্রোব ওইটা কিন্তু ক্লিন করা হয় নাই। ওটা থেকে কাপড় দেখতেই পারছেন আপনারা কত গোছালো। জাস্ট কাপড় নিয়ে পরানো হয় আবার মানে এখানে এনে রাখা হয়। তো এই ওয়ারড্রোবের যে কাপড়গুলো ওইগুলো কিন্তু বেশিও পরে না। আরেকটা আছে ওইটা থেকে কিন্তু পরে। তো ওর কাপড়ের মানে অভাব নেই। এত কাপড় ওর। তো এখানে ওয়ারড্রোবের সব কাপড় বের করে ড্রয়ার গুলো আমি বের করে নিয়েছি। এখন ভালো করে এর ভেতরটা ঝাড় দিয়ে দিব। তেলাপোকার যে একটা অবস্থা মানে আমার মেয়ের ওয়ারড্রোবের ভেতরে তেলাপোকার উপদ্রব। ওইগুলাকে ভালো করে ঝেড়ে তেলাপোকার যে মানে বিষটা ওইগুলোও পেয়েছি। তো এগুলাকে ভালো করে ঝেড়ে মুছে মানে করছিলাম আর ড্রয়ার গুলোকে ভালো করে মুছে নিচ্ছিলাম। যেহেতু এগুলা পার্টেক্স এর, এগুলা তো আর পানি দিয়ে মোছা যাবে না। তাই মানে একটু তোয়ালে সামান্য ভিজা ভাব রেখেছি। রেখে ফ্যান ছেড়ে দিয়ে তারপর ওয়ারড্রোব গুলো মুছেছি। আর এখানে একটা হ্যাক শেয়ার করছি যে তেলাপোকার জন্য
ওইটা আমি মনে করেন জানতাম কিন্তু ইউজ করতাম না। মনে করেন টাইমিং এ হতো না। তো একটা তেজপাতাকে ২ টুকরো করে রেখে দিলে কিন্তু মানে ওয়ারড্রোবের মধ্যে তাহলে কিন্তু আর তেলাপোকার উপদ্রব হবে না। তো এখানে দেখুন আমার মেয়ের অবস্থা। সাথে কিন্তু আমি কর্পূরও দিয়েছি। আর এখানে আমার মেয়ের অবস্থা দেখুন। উনি তো মনে করেন যে আমাকে হেল্প করছিলেন কাজে। উনি ওনার কাপড় মনে করেন ভাঁজ করছিলেন। আর যেভাবে ভাঁজ করছিল মানে পুরো বড়দের মতো ভাঁজ করছিল। সুন্দর করে মানে এত ভালোভাবে মন দিয়ে যে ও ভাঁজ করছিল আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। তো এখান থেকে কিছু কাপড় ছোট হয়ে গেছে আর যারা পরবে না ওইখান থেকে কিছু বেছে বেছে আমি রেখে দিচ্ছি। মানে যেহেতু সামনে ঈদ আসছে তো গরিব অনেক বাচ্চারা আছে যারা কিন্তু কাপড় পায় না, পরতে পারে না। তো যারা কাপড়গুলো একদমই নতুন রয়ে গেছে আর মানে ছোটও হয়ে গেছে যার জন্য আর কি কাউকে দিয়ে দিব। তো ও বলছিল বেবিকে দিবে দাও দাও এরকম বলছিল। তো এখানে যারার কিছু কাপড় ওইগুলোকে ভাঁজ করে রাখবো। ওর কাপড়ের জন্য যে ওয়ারড্রোবটা দেখলেন ওইটাতে কিন্তু মনে করেন ওর সব কাপড় জায়গা হয় না। ওর একটা সুটকেস ২ টা সুটকেস আছে ওইটার মধ্যে আবার আমাদের ওয়ারড্রোবের এর মধ্যে যে লম্বা একটা অপশন থাকে ওইটার মধ্যেও ৩ টা ব্যাগ করে ওর মনে করেন কাপড় রাখা হয়। মানে ওর যেমন কাপড় আমাদেরও ঐরকম কাপড় মানে কাপড়ের শেষ নাই। মানুষকে দিয়েও দেখা যায় যে কাপড় আর শেষ হয় না। তো এই একটা অবস্থা আরকি। তো কথা বলতে বলতে এখানে আমি ওর কাপড় ভাঁজ করছিলাম। আর ও আমাকে বলছিল যে, "আম্মু তুমি এগুলা বেবিকে দিও না, এগুলা বড়।" তো ও বুঝে ছোট কোনটা বড় কোনটা এসব বুঝে। তো বলছিল, "এগুলা আমার পরনে লাগবে, এগুলা বেবিকে দিও না, এগুলা আমার। বেবিকে ছোটগুলা দাও।" তো মাশাআল্লাহ আস্তে আস্তে যারা কথাবার্তা ওর ক্লিয়ার হচ্ছে এখন যেহেতু বড় হচ্ছে। তো এক একটা কথা বলে হাসাতে থাকে আমাকে। আর ওর আব্বুকে বিচার দিয়ে বলবে, "আম্মু আমাকে বকা দিছে, এইটা বলছে, ওইটা বলছে।" মানে এই জিনিসগুলাকে খুব ভালো লাগে আরকি। তো এখানে আমার ওয়ারড্রোব গুলা দেখতেই পারছেন। মানে আমার মেয়ের ওয়ারড্রোবটা দেখতেই পারছেন খুবই ক্লিন হয়ে আছে। তো পরিষ্কার করার পর কিন্তু খুবই ভালো লাগে। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে ইমানের অঙ্গ। আর পরিষ্কার করার পর যেকোনো জিনিস মনটা কিন্তু অনেক ফ্রেশ লাগে। তো পরিষ্কার করার আগে মনে হয় যে কিভাবে করব, কিভাবে করব। তো এখানে আমি একটা কর্পূর দিয়ে দিচ্ছি। কর্পূর দিলে কাপড়ের স্মেলটাও ভালো থাকে আর পোকামাকড়ের উপদ্রবও কম আসে। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে ওর ওয়ারড্রোবে হাত দেই নাই। তো এখানে আমি সব ড্রয়ারে কর্পূর নাকি কি বলে এটাকে? তো আমরা কর্পূরই বলি। তো কর্পূর দিয়ে দিচ্ছি সব ওয়ারড্রোবের মধ্যে যাতে ব্যাড স্মেল না আসে আর ভালো একটা স্মেল থাকে আর পোকামাকড়ের যাতে উপদ্রব না হয়। তো এখানে কিছু কাপড় বেছে বেছে রেখেছি মানে কাউকে দিয়ে দিব যারার কিছু কাপড় আমাদেরও কিছু আছে ওগুলাও দিয়ে দিব যেহেতু ঈদের সময় আর ঈদের সময় না এমনিতে আমি দিয়ে থাকি তো এখন মনে করেন যে যেহেতু ঈদের সময় সেহেতু আর একটু বেছে বেছে রেখেছি কাউকে দিয়ে দিব আর এখানে ব্যাগ ভর্তি করে ওর কাপড় রেখেছি কাউকে দেওয়ার জন্য তো সবাই যার যার তরফ থেকে চেষ্টা করবেন গরিব দুঃখী অসহায় যারা আছেন তাদেরকে সাহায্য করার জন্য হয়তো কিনে দিতে পারবেন না কিন্তু যেই কাপড়গুলো আমরা ইউজ করছি না অনেকটা ভালো রয়ে গেছে বা পরার মতো আছে তো গরিব যারা আছে তাদেরকে দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন তো এটা কিন্তু আমি দেখানোর জন্য করলাম না দেখানোর জন্য যদি করতাম তাহলে রেগুলার দিয়ে থাকি দেখাতাম জাস্ট যেহেতু রমজান মাস আর সামনে ঈদ এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে কিছু কাপড় ধুতে দিয়েছিলাম ওগুলাকে ওয়াশিং মেশিন ধুয়ে দিচ্ছিল তো ইফতার পরে মনে করেন যে একটু রেস্ট নিব তারও কোনো মানে
ইয়ে নেই। তো দেখতেই পেরেছেন আরো অনেক কাপড় রয়ে গেছে। ওগুলা ধোয়ার পর ওইগুলা যদি পারি তাহলে আজকে ধুতে দিব। তো এই কাজ করতে করতে যারা আব্বু বাসায় চলে আসছেন, আহ, উনি কিন্তু আজকে আমাদের সাথে ইফতার করেননি, বাইরে করেছেন। বন্দি করছো? তো যারা আব্বু ইফতার করার পর বাইরে বাসায় এসেছিলেন একটু রেস্ট নিতে, আর যারা ওর আব্বুকে মশারি দিয়ে বন্দি করেছে, ওর আব্বুকে যেতে দিবে না। এইখানে আজকে বেডশিটটা চেঞ্জ করব, যেহেতু প্রায় 11-12 দিন হয়ে গেছে মানে বেডশিট আর চেঞ্জ করা হয়নি। তো কাজের চাপে অনেক সময় দেখা যায় যে রেগুলার যে কাজগুলা থাকে রমজান মাসে, ওই মানে রেগুলার যেগুলো করাই যে বিছানা চাদর পাল্টানো, ওগুলা কিন্তু মনে করেন মিস হয়ে যায়। তো আজকে ভাবলাম যে আজকে যাই হয়ে যাক না কেন বিছানা চাদরটা চেঞ্জ করব। আর বেশি দিন বিছানা চাদর বিছানায় থাকলে আমার ভালো লাগে না, আমার মনে হয় যে কেমন কেমন লাগে, ভালো লাগে না, শুতেও ভালো লাগে না। আমার কাছে ফ্রেশ বিছানা চাদরটাই ভালো লাগে। যে মানে 1 সপ্তাহ বা 10 দিন পর পর আমি বিছানা চেঞ্জ করার চেষ্টা করি। তো এখন প্রায় মনে করেন 12-13 দিন হয়ে গেছে বিছানা চাদর চেঞ্জ করা হয়নি। তো এখানে আমি বিছানা চাদরটা ভালো করে চেঞ্জ করে নিব। আর এই বিছানা চাদরটার কালারটা এত সুন্দর, মানে বিছানাতে বিছালেই মনে করেন পুরো ঘরটা একদম আলোয় আলোয় লাগে, ভরে যায়। তো এই বিছানা চাদরটার মধ্যে আরো কয়েকটা বিছানা চাদর আছে। তো আমি বিছানা চাদর বিছানোর পর ভালো করে ঝাড় দিয়ে দিই। এতে করে কি হয় যে ধোয়ার পর যে উপরে একটা সাদা সাদা আবরণ থাকে ওইগুলা চলে যায়। অনেক সময় দেখা যায় আমরা ওয়াশিং মেশিনে ধোয়ার পর বা হাত দিয়েও ধোয়ার পর কাপড়ের মধ্যে একটা সাদা সাদা ইয়ে কি বলে আবরণ লেগে থাকে। তো ওইটা ঝাড় দিলে চলে যায় আর কি। তো এখানে কথা বলতে বলতে বিছানা চাদরটা বিছানো শেষ। এখন জাস্ট বালিশগুলো দেওয়ার পালা। তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এইটা। এই যে আহ, এইভাবে আমি বিছানা চাদর আজকে গুছালাম। তো এই যে মানে কমলটা, এটা হচ্ছে বেলভেটের। তো বেলভেটের কমলগুলা কিন্তু অনেক দামি হয়ে থাকে। তো আমার ভাই আবার এটা বিদেশ থেকে এনেছিলেন, এটা বিয়ের সময় আমার সাথে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে পাতলা বেলভেটের কমল, আর একটা হচ্ছে দেওয়া হয়েছিল 2 পার্টের কমল। তো এই বেলভেটের কমলটা কিন্তু খুবই সুন্দর লাগে যখন বিছানা বিছানোর পর এইভাবে মানে পেছন দিয়ে এরকম বিছানো হয়, তখন কিন্তু দেখতে ভালো লাগে। তো এইরকম আমি আগেও করতাম, কিন্তু এখন মনে করেন অনেক সময় কাজের চাপে আমি এইভাবে ডেকোরেশন করে রাখি না। যখন যারা হয়নি তখন আমি এইভাবে সুন্দর করে বিছানা চাদর গুছিয়ে রাখতাম, কিন্তু যারা হওয়ার পর আর এইভাবে আর রাখা হয় নাই। আর এখন ও বড় হয়ে গেছে, এখন আর আগের মতো অগোছালো করে না, তাই ভাবলাম যে একটু মানে এইভাবে বিছাই। আমার এইভাবে বিছাতে কিন্তু বিছানা চাদর ডেকোরেশন করে রাখতে খুবই ভালো লাগে। রুম গোছানোর পরে আমি যে কাজটা করি সেটা হচ্ছে রুম স্প্রে মারি, আর সাথে একটা জিনিস দেই সেটা হলো পারফিউম। পারফিউম কিন্তু আমি বিছানা চাদরে দেই আর সোফার মধ্যে দেই, বালিশের মধ্যে দেই আর কি, যাতে মানে ভালো একটা স্মেল করে। তো আমার মতো কারা কারা এরকম করেন কমেন্ট বক্সে জানাবেন। তো কেমন হলো আমার আজকের এই ভিডিওটি, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, কারণ অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি। তো সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।